ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আপনাদের বহুপ্রতীক্ষিত সিরিজ নভেম্বর স্টোরি এক্সপ্লেন করব। এই সিরিজে মোট 60টি পর্ব আছে, যা কিনা আমি এই ভিডিওতেই এক্সপ্লেন করব। তো চলুন শুরু করা যাক। সিরিজটি শুরু হয় একটি ভয়ঙ্কর দৃশ্য দিয়ে, যেখানে যাত্রীরা মারা যাচ্ছে, আর এই মারা যাওয়ার মাঝখানে একটি ছোট মেয়েকে দেখা যায়। তখন হঠাৎ এই অংশটি কাট হয়ে 2019 সালের হায়দ্রাবাদের দৃশ্য দেখানো হয়। দেখা যায় সেখানে একজন মহিলা একটি মেয়েকে ইনজেকশন দিচ্ছিল। এই কাজটির জন্য সেই মহিলাকে আহমেদ নামের একটি ছেলে বলেছিল। পরের দৃশ্যে চেন্নাই দেখানো হয়, যেখানে এই সিরিজের প্রধান দুই চরিত্র অনুরাধা এবং অনুককে দেখানো হয়। তারা দুজনেই আরবিয়ান ক্রাইম রিপোর্টার্স ব্যুরোতে কাজ করেন। অনুক তার বন্ধু মাল্লারের মাধ্যমে একটি টেন্ডার নিয়েছিলেন, যার অধীনে 1948 সাল থেকে বর্তমান পর্যন্ত সমস্ত এফআইআর আপলোড করতে হবে। অনুকের বাবা গণেশ একজন বিখ্যাত ক্রাইম নোবেল লেখক। তার আলজাইমার্স রোগ রয়েছে, যার ফলে তিনি ধীরে ধীরে স্মৃতিশক্তি হারাচ্ছেন। তার বাবার চিকিৎসার জন্য 80 লাখ টাকা দরকার, তাই অনুক তাদের পুরনো বাড়িটি বিক্রি করতে চান, কিন্তু তার বাবা এতে রাজি হন না। তবুও অনুক ক্রেতা খোঁজার চেষ্টা করতে থাকেন, যাতে দ্রুত বাড়িটি বিক্রি করে বাবার চিকিৎসা করাতে পারেন, কারণ তিনি তার বাবাকে খুব ভালোবাসেন। একদিন তাদের অফিসে খবর আসে যে কেউ সার্ভারে প্রবেশ করে নেটওয়ার্ক হ্যাক করেছে এবং এফআইআর চুরি করার চেষ্টা করছে। হঠাৎ তার মনে পড়ে আগে অনুক একজন ব্রোকারকে বলেছিলেন যে তিনি পুলিশ ডিপার্টমেন্টের ডেটা এন্ট্রির কাজের টেন্ডার পেয়েছেন। অনুক সার্ভার রুমে গিয়ে একটি ইউএসবি ডিভাইস দেখতে পান। তিনি মাল্লারকে জানান যে এটি একটি ম্যানুয়াল হ্যাকিং ডিভাইস, যা ব্যবহার করে হ্যাকার তাদের কম্পিউটার অ্যাক্সেস করার চেষ্টা করেছিল। কেউ এটি অফিসে রেখে গেছে। অফিসের সিসিটিভি ফুটেজও নষ্ট হয়ে গিয়েছিল, তাই মাল্লার হার্ড ডিস্কটি তার বন্ধু রঘুকে ঠিক করার জন্য দেন। অনুক মাল্লারকে সতর্ক করেন যে হ্যাকার আবারও সিস্টেমে প্রবেশ করে সেই এফআইআর ফাইলটি খোঁজার চেষ্টা করবে, যা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিকে গণেশ জানতে পারেন যে অনুক তাকে তার অসুস্থতার কথা জানাননি। এই রোগের কারণে তিনি স্মৃতিশক্তি হারাতে পারেন। গণেশ তখন অনুককে বলেন যে স্মৃতি হারানোর আগে তিনি তার জীবনের শেষ উপন্যাসটি শেষ করতে চান। অনুক কোনো আপত্তি করে না। অনুক তার কাজের জন্য প্রায় বাইরে থাকত, তাই তিনি গণেশের দেখাশোনার জন্য চিত্রা নামের একজন মহিলাকে রেখেছিলেন। চিত্রা তাকে ওষুধ ও খাবার দিতেন, তবে গণেশ তার রোগের কারণে প্রায়ই একা একা নিজের ঘরে কথা বলতেন, বিশেষ করে অদৃশ্য চরিত্র দেবীর সঙ্গে। তিনি প্রায়শই চিত্রার উপর চিৎকার করতেন, আবার পরক্ষণেই ভুলে যেতেন এবং স্বাভাবিকভাবে কথা বলতেন। তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। অন্যদিকে সিস্টেম হ্যাক হওয়ার কারণে মাল্লারের অফিসে বেশ কয়েকদিন ধরে কাজ বন্ধ ছিল। অনুক তার পুরনো বাড়িটি বিক্রি করার চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু গণেশের অসহযোগিতার কারণে তা পারছিলেন না। এই ব্যাপারে একজন ব্রোকার অনুককে পরামর্শ দেয় যদি বাবার ডেথ সার্টিফিকেট বানানো যায় তবে তিনি সহজেই বাড়িটি বিক্রি করতে পারবেন। এই কথা শুনে মাল্লার ব্রোকারকে বকাবকি করেন যে এ আবার কেমন কথা। এরপর দেখা যায় অনুক ক্রেতাদের সঙ্গে দেখা করেন, কিন্তু কেউই তার বাড়ি কিনতে রাজি হয় না। মাল্লার চিন্তিত ছিলেন, কারণ এখনো রঘু হার্ড ডিস্কটি ঠিক করে ফেরত দেননি। একদিন অনুক তার পুরনো বাড়িতে তালা দিয়ে যাওয়ার সময় পাশের লন্ড্রির দোকানের একজন লোক তার সাথে দেখা করতে আসে। লোকটি অনুককে গণেশ সম্পর্কে জিজ্ঞাসা করে এবং জানায় যে গণেশ প্রতি বছর 6 নভেম্বর তার ছেলের ছবির কাছে আসতেন। অনুক এই তথ্য জানতেন না। এদিকে কেয়ারটেকার চিত্রা জানতে পারেন যে গণেশ আলজাইমার্স রোগে ভুগছেন। চিত্রা জানায় তিনি রেগে গিয়ে বকাবকি করেন এবং ছুরি হাতে মাঝে মধ্যে তার দিকে তেড়ে আসেন। আর এদিকে গণেশ তার ব্যাপারে এসব কথা শুনে অনুককে বকাবকি করতে থাকেন, আর রেগে গিয়ে চিত্রাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। তখন অনুক তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার জানান যে গণেশের রোগ বাড়ছে এবং আলজাইমার্সের কারণে তিনি ধীরে ধীরে কথা বলার ক্ষমতাও হারাবেন। যদি সময় মতো অপারেশন না করা হয় তবে তিনি সবকিছুই ভুলে যাবেন। অনুক দুশ্চিন্তা প্রকাশ করলে গণেশ রেগে গিয়ে তাকে অনেক খারাপ কথা বলেন। গণেশ কাঁদতে কাঁদতে বলেন যে তার কিছুই মনে থাকে না। অনুক এটা শুনে খুব কষ্ট পায়। এমন অবস্থা দেখে পরের দিন অনুক সেই ব্রোকারের কাছে যায় এবং বাবার ডেথ সার্টিফিকেট বানানোর জন্য বলে, কারণ তার বাবার অপারেশনটা এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এরপর লন্ড্রি দোকানদার ফোন করে জানায় তার কাছে একজন ক্রেতা আছে এবং সে সন্ধ্যায় অনুকের সাথে দেখা করতে চায়। অনুক তাকে পরের দিন সকালে দেখা করতে বলেন। এরপর অনুক অফিসে গিয়ে সব এফআইআর আপলোড করতে বলেন। এফআইআর আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাকার আবারও সিস্টেম হ্যাক করার চেষ্টা করে এবং
মাল্লারের অফিসের সব কম্পিউটার ফ্রিজ হয়ে যায়। তখন অনুক তার দক্ষতা দেখিয়ে তার ব্যক্তিগত ল্যাপটপ থেকে হ্যাকারের সিস্টেমের আইপি অ্যাড্রেস খুঁজে বের করে এরপর ফাইলগুলো ডাউনলোড করা বন্ধ করে দেয়। অফিস থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে অনুক একজন মানসিকভাবে অসুস্থ মেয়ের সাথে দেখা করে। মেয়েটি অনুককে চকলেট দেওয়ার চেষ্টা করে, তার সাথে থাকা মহিলা মেয়েটিকে বকা দেন। অনুক মহিলাটিকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে মেয়েটি জন্ম থেকেই মানসিক রোগে ভুগছে এবং তার চিকিৎসা চলছে। এরপর অনুক ফোনে কারো সঙ্গে কথা বলে এবং দ্রুত বাড়ি গিয়ে দেখে গণেশ সেখানে নেই। তাকে খুঁজতে খুঁজতে অনুক তার বাবার পুরাতন বাড়িতে যায়। সেখানে গিয়ে অনুক দেখে মানসিক ভারসাম্যহীন সেই মেয়েটি সেখানে আছে। অনুক বুঝতে পারে না যে মেয়েটি সেখানে কি করছে। অনুক সবচেয়ে আগে তার বাবাকে বাইরে বের করার চেষ্টা করেন এবং এখানেই প্রথম পর্ব শেষ হয়। পরের পর্বে দেখানো হয় একজন মহিলা সন্তান জন্ম দিয়েই মারা যান। সেই শিশুকে অপারেশন করা ডাক্তার দত্তক নেন। তিনি ফরেনসিক ডাক্তার ছিলেন এবং সব পোস্টমর্টেমের কাজ করতেন। ধীরে ধীরে সেই শিশুটি বড় হয় এবং একদিন অপারেশন থিয়েটারে আসে। দৃশ্যটি তখন কাট করে বর্তমান সময়ে আনা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। ইন্সপেক্টর সুধীর অনুককে জেরা করেন। অনুক জানান যে তিনি সকালে লন্ড্রি দোকানদারের সাথে ক্রেতাকে বাড়ি দেখাতে এসেছিলেন। তখন ওই মৃতদেহ দেখে পুলিশকে ফোন করেন। ইন্সপেক্টর জিজ্ঞাসা করেন যে তিনি এই বিষয়টি গোপন কেন করেছিলেন। অনুক জানান যে তিনি চাননি যে তার বাবা এই কেসের সাথে জড়িয়ে যান। ইন্সপেক্টর জিজ্ঞেস করেন মৃতদেহটি সে চিনে কিনা, কিন্তু অনুক অস্বীকার করে যে তিনি এই মহিলাকে চেনেন না। পুলিশ মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় এবং অনুককে তার প্রতিবেশীর সাথে কথা বলতে বলে। প্রতিবেশী পুলিশ স্টেশনে জবানবন্দি দিতে গিয়ে জানান যে অনুক আগের রাতে তার বাড়িতে রাতের খাবার খেয়েছিলেন এবং সেই মেয়েটিকে গণেশের ঘরে এনে রেখেছিলেন। এদিকে অনুক বুঝতে পারেন যে তার বাবা প্রতি বছর 6 নভেম্বর কেন সেই বাড়িতে যেতেন। সেই বাড়িতে একটি সুন্দর জিনিস ছিল যা তিনি সাথে করে নিয়ে এসেছিলেন। সকালে লন্ড্রি দোকানদার যখন ক্রেতাকে নিয়ে বাড়ি দেখাতে যান তখন সে সেখানে গণেশকে খুঁজে পায় এবং অনুককে ফোন করে আসতে বলে। অনুক সেখানে গিয়ে দেখেন গণেশ তার মৃতদেহের পাশে আছে। অনুক পুলিশকে জানান যে তিনি প্রথমবার মৃতদেহটি দেখছেন। অনু যখন তার জবানবন্দি দিতে পুলিশ স্টেশনে যান তখন ফরেনসিক ডাক্তার পরমাতনের সাথে দেখা হয়। পরমাতন ইন্সপেক্টর সুধীরকে জানান যে তিনি তার সিনিয়র এবং একদিনে 30টি পোস্টমর্টেম করে রেকর্ড করেছিলেন। তিনি খুব বুদ্ধিমান ডাক্তার ছিলেন। ইন্সপেক্টর পরমাতনকে বিনয়ের সঙ্গে সেই মহিলার কেসে সাহায্য করার অনুরোধ করেন। পরমাতন গিয়ে সেই মহিলার মৃতদেহ দেখেন। দেখা যায় তার শরীরে কোনো কিছু দিয়ে 43 বার আঘাত করার চিহ্ন রয়েছে, যা খুব নৃশংসভাবে করা হয়েছে। এই ধরনের কাজ কোনো পাগল বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি করতে পারে। পোস্টমর্টেমে জানা যায় যে সেই আঘাতগুলো মৃত্যুর পরে করা হয়েছিল, অর্থাৎ মৃত্যু আঘাতের কারণে হয়নি। এরপর তারা সেই মহিলার গাড়ের কাছে একটি আঘাতের চিহ্ন দেখতে পান। পরমাতন জানান এই আঘাতের কারণেই শ্বাসবন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ ইন্সপেক্টর সুধীরের সাথে সেই বাড়িতে যায় এবং সেখানে একটি চকলেট খুঁজে পায়, যার কারণে মেয়েটির মৃত্যু হয়েছিল। পরমাতন জানান খুনটা এমন কোনো ব্যক্তি করেছে যে কিনা মানসিকভাবে অস্থির, কিন্তু সে একা নয়, তার সঙ্গে আরো একজন মানসিকভাবে অস্থির ব্যক্তি আছে। অনুক মাল্লারকে ফোন করেন, কিন্তু মাল্লার ফোন ধরেন না। এরপরেই পর্বটি এখানেই শেষ হয়। পর্ব 3, সেই লেডি ডাক্তার সেই শিশুটিকে দত্তক নেন, কিন্তু সেই শিশুটি লেডি ডাক্তারকে ছেড়ে কর্মচারীর সাথে থাকতে বেশি পছন্দ করত। লেডি ডাক্তার তাকে নিজের মতো করে একজন ডাক্তার বানাতে চেয়েছিলেন, তাই একটি সার্জিক্যাল ব্লেড এবং তার সাথে একটি চিঠি লিখে রেখে যান। পরিবার সেই শিশুটিকে খুশি করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে তার ড্রয়িং রুমে চুপচাপ বসে থাকত। সে বড় হয়ে জানতে পারে যে ডাক্তার মারা গেছেন। সে দৌড়ে হাসপাতালে পৌঁছায়। ওই ডাক্তারের জন্য তার খুব খারাপ লাগে। ছেলেটি ডাক্তারের কেবিনে যায়, যেখানে সে তার পোস্টমর্টেম করার সব তথ্য লেখা একটি বই খুঁজে পায়। দৃশ্যটি আবারও তখন বর্তমান সময়ে ফেরে, যেখানে পুলিশ মানসিকভাবে অসুস্থ মানুষদের জেরা করছিল। ইন্সপেক্টর সুধীর তার কনস্টেবলকে মৃত মহিলার ছবিটি সাইবার পুলিশ স্টেশনে পোস্ট করার জন্য বলেন। কনস্টেবল যখন ছবিটি আপলোড করতে যায় তখন কমিশনার অফিস হায়দ্রাবাদ থেকে একটি কল আসে। কলের সাথে 3 মেডিকেল ছাত্র বিনু, সন্দীপ এবং আহমেদের ছবিও আসে। তারা প্রিয়াঙ্কাকে ধর্ষণ করে খুন করেছিল। হায়দ্রাবাদ থেকে চেন্নাইয়ের ইন্সপেক্টরের কাছে ফোন
আসে। এদিকে গণেশের সাথে দেখা করার জন্য একজন ব্রোকার তার বাড়িতে যায়। অনুক ভয় পান যে তার বাবা না আবার কিছু বলে দেন, তাই দ্রুত সে বাড়িতে পৌঁছান। ইন্সপেক্টর সুধীর যখন গণেশকে দেখেন তখন অনুক দ্রুত ইন্সপেক্টরকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কারণ তিনি জানতেন যে তার বাবা কথা বলতে শুরু করলে তিনি বুঝে যাবেন যে গণেশ মানসিকভাবে অসুস্থ। কিন্তু গণেশ বলেন যে তিনি বাড়ি বিক্রির জন্য ডেথ সার্টিফিকেট তৈরি করতে বলেননি, তিনি অনুকের সাথে রসিকতা করেছিলেন। গণেশ ইন্সপেক্টরের সাথেও এমন ধরনের কথা বলতে শুরু করেন। ব্রোকার তাদের কাছে এসে গণেশকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু গণেশ ইন্সপেক্টর সুধীরকে দেখে আরো উত্তেজিত হয়ে তার উপর আক্রমণ শুরু করেন। অনুক জানান যে ইন্সপেক্টর তার বাবার খুব বড় ভক্ত। এরপর গণেশ শান্ত হন এবং ইন্সপেক্টর সুধীরের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করেন। ইন্সপেক্টর সুধীর গণেশের অটোগ্রাফ চান। গণেশ তাকে কলম আনতে বলেন। কলমের কথা শুনে অনুক ভয় পেয়ে যায়, কারণ সেই কলমটি মৃতদেহের কাছে পাওয়া গিয়েছিল এবং তাতে রক্তও লেগেছিল। অনেক জোর করার পর অনুক কলম এনে দেয়। গণেশের মানসিক অবস্থা দেখে ইন্সপেক্টর সুধীরের সন্দেহ বাড়ে। আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি গণেশকে তার বিয়ের ছবির অ্যালবাম আনতে বলেন। সেখান থেকে তিনি জানতে পারেন যে গণেশের উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। এরপর তিনি ওখান থেকে চলে যান। ফরেনসিক ডাক্তার পরমানাথনের কাছ থেকে তার কাছে ফোন আসে। তিনি জানান যে খুনি গণেশ নয়, বরং কেউ তার বাবাকে ফাঁসানোর চেষ্টা করছে। দৃশ্যে এরপর হ্যাকারকে দেখানো হয় যে তার সিস্টেম হ্যাক হওয়ার কারণে খুব ভয় পেয়ে যায়। সে ফোন বন্ধ করার চেষ্টা করছিল। মাল্লার ফোন করে অনুপকে জানায় যে কেউ তাকে কিডন্যাপ করেছে। এরপর আমরা দেখি যে কিডন্যাপার মাল্লারকে টর্চার করছে এবং বলছে যে তার 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, যা তার এবং অন্য এক ব্যক্তির সাথে যুক্ত। আর এখানেই এই পর্ব শেষ হয়। পর্ব 4। পর্বের শুরুতে দেখানো হয় সেই ছেলেটি যাকে ফরেনসিক ডাক্তার পরমানাথনের সিনিয়র দত্তক নিয়েছিলেন, কলেজে ভালো রেজাল্ট করে পাশ করার পর ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নেয়। অনুক তার বাবা গণেশের কাছে আসেন এবং বলেন যে তার কাছে একটি খুনের গল্প আছে, যার রহস্য তাকে সমাধান করতে হবে। ফরেনসিক ডাক্তার পরমানাথন ইন্সপেক্টর সুধীরকে জানান যে ইন্সপেক্টর গজেন্দ্রের মামলার মতো একই কায়দায় আরও একটি খুন হয়েছে এবং সেটিও খুব নৃশংসভাবে করা হয়েছে। ইন্সপেক্টর সুধীরের উপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার চাপ দিচ্ছিলেন যেন তিনি দ্রুত গণেশকে গ্রেফতার করে মামলাটি শেষ করেন, কারণ পাওয়া প্রমাণাদি গণেশকে দোষী প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল। তবে ইন্সপেক্টর সুধীর নিশ্চিত ছিলেন না। অনুক তার বাবাকে যে গল্পটি শোনান তাতে বলা হয় এক আলজাইমার্স রোগীর বাবার সাথে এক মেয়ে চেন্নাইয়ে এসেছে। মেয়েটি ট্রেনে এক মানসিকভাবে অসুস্থ মেয়ে এবং তার সাথে থাকা এক মহিলাকে দেখেছিল। বাড়ি ফিরে বাবার খোঁজ না পেয়ে পুরাতন বাড়িতে সে এক মহিলার মৃতদেহ খুঁজে পায়। পুলিশ মনে করে খুনি মানসিকভাবে অসুস্থ, তাই অনুক চিন্তিত হন, কারণ তার বাবাও অসুস্থ। অনুক সিরিয়াল কিলারকে তার বাবার আগে ধরার চেষ্টা করছেন। গণেশ এই গল্প শুনে বলেন যে যেহেতু সেই লেডি ডাক্তার ট্রেনে মানসিক অসুস্থ মেয়েটির সাথে ছিলেন কিন্তু ঘটনাস্থলে ছিলেন না, তাই তিনিও খুনি হতে পারেন। সত্য জানতে অনুক আবারও সেই ট্রেনে যান। সেখানে মাল্লারের ফোন আসে, যিনি জানান যে রঘু হ্যাক হওয়া হার্ড ডিস্কটি ঠিক করে এনেছে। মাল্লার তখন রঘুকে সিস্টেম ট্র্যাক করতে বলেন। অনুক রঘুকে সিসিটিভি ফুটেজ হ্যাক করে দেখতে বলেন এবং বিনিময়ে ট্র্যাকারকে হ্যাক করার কোডিং শিখাতে চান। অনুক সেই স্টেশনের কাছে রেস্টুরেন্টে গিয়ে রঘুর সাহায্যে সেই দিনের সিসিটিভি ফুটেজ হ্যাক করেন। ইন্সপেক্টর সুধীর পুরনো গজেন্দ্র মামলার ভিকটিমের মৃতদেহ খুঁজে বের করেন। তিনি দেখেন যে ভিকটিমের শরীরেও এই একই ধরনের আঘাতের চিহ্ন রয়েছে, যেমনটা কিনা অনুকের বাড়িতে পাওয়া মৃতদেহে ছিল। ইন্সপেক্টর পরমানাথনকে বলেন আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখতে। অনুক তার ডেটাবেস চেক করে ইন্সপেক্টরকে জানান যে হায়দ্রাবাদে প্রিয়াঙ্কা নামের একটি মেয়ের খুন হয়েছে। খুনি ছিল আহমেদ নামের একটি ছেলে। অনুক সিসিটিভি ফুটেজে দেখেন যে স্টেশন থেকে সেই মহিলা ও মেয়েটিকে আহমেদ এবং তার 2 বন্ধু গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আহমেদের বন্ধুরা জানতে পারে যে মিস্টার ইয়েসু আহমেদকে খুন করেছে। সন্দীপ ভয়ে আহমেদকে ফোন করে মিস্টার ইয়েসুর সঙ্গে কথা বলে এবং বলে যে তারা মনি নামের মেয়েটিকে কিডন্যাপ করে ভুল করেছে এবং মিস্টার ইয়েসু যা চাইবেন তাই করতে প্রস্তুত। মাল্লার ও রঘুর দেওয়া হার্ড ডিস্ক থেকে অনুক অফিসের হ্যাকিং
চেকিং এর দিনের সিসিটিভি ফুটেজ দেখেন। সেখানে ক্যাপ পরা একটি ছেলে ছিল, যা ছিল আহমেদ। আর এখানেই 4তম পর্ব শেষ হয়। এরপরে এই পর্বে দেখানো হয় এমবিবিএস শেষ করার পর সেই ছেলেটিকে মিস্টার ইয়েসু প্রথম অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে পাঠানো হয়, কিন্তু তিনি সার্জিক্যাল ছুরি ধরার সময় তার হাত কাঁপতে শুরু করে। অনুক হ্যাকারের সিস্টেম ট্র্যাক করেন, কিন্তু সেখানে তিনি আহমেদকে খুঁজে পান না, শুধু আহমেদও তার বন্ধুদের ছবি দেখতে পান। অনুক সেই ছবিগুলো রেস্টুরেন্টের বাইরে সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখেন এবং নিশ্চিত হন যে তাদের মধ্যে একজন আহমেদ। অনুক বুঝতে পারেন যে আহমেদ সেই এফআইআর খুঁজছিল, যা তার বাবার পুরাতন বাড়িতে পাওয়া মৃতদেহের সাথে সম্পর্কিত। অনুক তার বাবাকে জিজ্ঞেস করেন কেন তিনি প্রতি বছর 6 নভেম্বর পুরনো বাড়িতে যেতেন। বাবা কোনো এতে উত্তর দেন না। মাল্লারের কাছে পুলিশ স্টেশন থেকে 9873 নম্বর এফআইআর পাঠানোর অনুরোধ আসে। মাল্লার অনুককে এফআইআরটি দেখতে বলেন। পুলিশ স্টেশনের দৃশ্যে দেখানো হয় পরমনাথন ইন্সপেক্টর সুধীরকে একটি ফাইল দেন, যাতে লেখা ছিল খুনের শিকার সেই মহিলা সাবিত্রী। তার স্বামী একজন চিত্রশিল্পী ছিলেন, যিনি বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছিলেন। এরপর থেকেই সাবিত্রী মানসিকভাবে অস্থির হয়ে যান। সাবিত্রী তার স্বামীর মৃত্যুর পর ইন্স্যুরেন্স দাবি করেছিলেন। ইন্সপেক্টর সুধীর প্রিয়াঙ্কার ফাইল আনতে বলেন, যাকে আহমেদও তার বন্ধুরা চেন্নাইয়ে দর্শন করে খুন করেছিল। পরমনাথন প্রিয়াঙ্কার পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করে ইন্স্যুরেন্স ক্লেম করতে সাহায্য করেছিলেন। অনুক জানতে পারেন তার বাবা যে ছবিটি নিয়ে পুরনো বাড়িতে যেতেন সেটি দেবী সাবিত্রীর। তার বাবা দেবীর সাথে কথা বলতেন। অনুক তার বাবাকে আবারও একই প্রশ্ন করলে তিনি উত্তর দেন না। অনুক তাকে চিকিৎসার জন্য নিয়ে যান, কিন্তু গণেশ খুব বেশি ওষুধ খেতে রাজি হন না। সন্দীপ বয়ে মিস্টার ইউসের কাছে মণিকে মানসিকভাবে অসুস্থ মেয়ে বলে ছেড়ে দিয়ে যায়। আর এখানেই 5 নম্বর পর্ব শেষ হয়। এই পর্বে সেই ছেলেটিকে মানে মিস্টার ইয়েসুকে আবারও দেখানো হয়, যে হাত কাঁপার কারণে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসেছিল। সে সার্জন হতে চেয়েছিল, কিন্তু তাকে ফরেন্সিক ডাক্তার হতে হয়। মিস্টার ইয়েসু শুরু থেকে শেষ পর্যন্ত যত পোস্টমর্টেম করেছিলেন সব রিপোর্ট তিনি ডায়েরিতে লিখে রাখতেন। মিস্টার ইয়েসু সাবিত্রীকে তার স্বামীর মৃত্যুর পর ইন্স্যুরেন্স রিপোর্ট বদলাতে সাহায্য করেন। মিস্টার ইয়েসু এবং অনুক এই একই হাসপাতালের মরচুয়ারিতে ছিলেন। অনুক তার ডেটাবেসে দেখেন যে এক বাস দুর্ঘটনায় 43 জন মারা গিয়েছিল, যাদের মৃতদেহ পোস্টমর্টমের জন্য হাসপাতালে আনা হচ্ছে। পুলিশের সন্দেহ মিস্টার ইয়েসুর উপর যেতে থাকে, কারণ মিস্টার ইয়েসু প্রিয়াঙ্কা ও সাবিত্রী দুজনেরই পোস্টমর্টেম করেছিলেন। পরমনাথন ইন্সপেক্টর সুধীরকে জানান যে মিস্টার ইয়েসু সার্জন হতে চেয়েছিলেন, কিন্তু হাত কাঁপতো বলে তাকে মরচুয়ারিতে পাঠানো হয়। তিনি বিয়েও করেছিলেন, কিন্তু স্ত্রী বাস দুর্ঘটনায় মারা যান। পরমনাথন আরও জানান যে মিস্টার ইয়েসুর মণি নামের একটি মেয়ে আছে, যে মানসিকভাবে অসুস্থ। এই কথা শুনে সবাই তখন অবাক হয়। মিস্টার ইয়েসু তার মেয়ে মিলে খুন করেছেন। এই সন্দেহে পুলিশ তার সম্পর্কে আরও জানতে চায়। অনুক দেবী নামে কোনো মেয়েকে খুঁজে পান না, কিন্তু তিনি সাবিত্রী এবং 6 নভেম্বরের পোস্টমর্টেম খুঁজে পান, যা মিস্টার ইয়েসু করেছিলেন। অনুক তার মায়ের নাম সার্চ করে এবং দেখেন যে তার মাও 43 জনের সাথে বাস দুর্ঘটনায় মারা যাননি, বরং মিস্টার ইয়েসু তাকে মিথ্যা বলেছিলেন। অনুক মাল্লার ও রঘুর সাহায্যে আহমেদের বন্ধুদের সম্পর্কে জানতে পারেন। এরপর ফ্ল্যাশব্যাক শুরু হয়। যখন মিস্টার ইয়েসু অনুকদের বাড়িতে ছিলেন, তখন তিনি তার সাথে মণিকেও নিয়ে এসেছিলেন এবং প্রধান ফটক বন্ধ করে দেন। মণিকে বাঁচাতে মিস্টার ইয়েসু সেই ছেলেগুলোর সাথে মারামারি করতে শুরু করেন। বিনু সেখানে পৌঁছায় এবং মিস্টার ইয়েসুকে ধরে ফেলে। মিস্টার ইয়েসু মণি ও অনুককে নিয়ে পালিয়ে যান। অনুক মণি এবং গণেশকে নিয়ে যেতে চান। মিস্টার ইয়েসু রেগে গিয়ে চিত্রাকে ধাক্কা মারেন, যার কারণে তিনি মারা যান। অনুক তখনও বুঝতে পারেননি যে দেবী সাবিত্রী মরে যাওয়ার পরেও মিস্টার ইয়েসুকে সাহায্য করে যাচ্ছিলেন। অনুক বুঝতে পারেন যে কেন মিস্টার ইয়েসু তার মায়ের মৃত্যুর কথা নিয়ে মিথ্যা কথা বলেছিলেন। আর এখানেই 6 নম্বর পর্ব শেষ হয়। পর্ব 7 চূড়ান্ত পর্ব। এই পর্বের শুরুটা 1995 সাল দিয়ে হয়। মিস্টার ইয়েসু এক রাতে বাস দুর্ঘটনায় মারা যাওয়া 43 জনের পোস্টমর্টেম করেছিলেন। পোস্টমর্টেম শেষে তিনি রিপোর্ট লিখেছিলেন, তখন একটি জুপের আড়াল থেকে একটি মৃতদেহ আসে। মিস্টার ইয়েসু দেখেন মৃতদেহটি একজন গর্ভবতী মহিলার। পোস্টমর্টেম করার জন্য তিনি যখন মহিলার পেটে ছুরি রাখেন, তখন গর্ভের শিশুটি পা দিয়ে পেটে লাথি মারে। মিস্টার ইয়েসু চিৎকার করে সাহায্য চান। মহিলাটি মিস্টার
ইয়েসুকে অনুরোধ করেন যেন তিনি তার সন্তানকে বাঁচান। মিস্টার ইয়েসু চেষ্টা করেন, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নর্মাল ডেলিভারি অসম্ভব ছিল। তিনি জীবনে কখনো জীবিত মানুষের অপারেশন করেননি, এই বলে তিনি ভয় পাচ্ছিলেন। মহিলাটি নিজের জীবনের বিনিময়েও সন্তানকে বাঁচানোর অনুরোধ করেন। দৃশ্যটি তখন বর্তমান সময়ে আসে। অনুক তার ডাক্তার বন্ধুর সঙ্গে মনির অবস্থা নিয়ে কথা বলেন। বন্ধুটি মনির রক্তের নমুনা পরীক্ষা করতে চান। সাবিত্রী মিস্টার ইয়েসুকে বলেন মনির চিকিৎসা ভালো ডাক্তারের কাছে করানো উচিত। অনুক সাবিত্রীকে মনির রক্তের নমুনা টেস্ট করতে বলেন। পরীক্ষায় জানা যায় মনি একটি বিরল রোগে ভুগছে, যার চিকিৎসা অসম্ভব ছিল না। এই কারণে মিস্টার ইয়েসু কাউকে কিছু বলতে চাননি। এরপর মিস্টার ইয়েসু জানতে পারেন যে সাবিত্রী মিস্টার ইয়েসুর মেয়েকে ভালোবাসতেন এবং এই কারণেই তিনি পুরনো বাড়িতে যেতেন। মিস্টার ইয়েসু সেখানে যান। অনুক তার বাবার দেওয়া নভেম্বর স্টোরি বইটি নিয়ে পুলিশকে সব বলেন। পুলিশ যখন মিস্টার ইয়েসুকে খুঁজতে আসে তখন তিনি অনুকদের বাড়িতে মনির কাছে ছিলেন। তিনি মনিকে ইঞ্জেকশন দিতে যান, কিন্তু অনুক তাকে বাধা দেন। অন্ধকারে মিস্টার ইয়েসু অনুককে ইঞ্জেকশন দিয়ে বাঁচিয়ে দেন এবং ইঞ্জেকশনটি মনির বদলে মাটিতে ফেলে দেন। মিস্টার ইয়েসু অনুককে সেই রাতের কথা বলেন যখন তিনি সেই গর্ভবতী মহিলাকে অপারেশন করে বাঁচিয়েছিলেন, কিন্তু পরে তাকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে এসেছিলেন। মিস্টার ইয়েসু গণেশকে জানান যে তার মেয়ে সাবিত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। পরে গণেশ জানতে পারেন যে তার আলজাইমার্স হয়েছে। তখন তিনি সব সত্যি তার উপন্যাসে লিখেছিলেন। মিস্টার ইয়েসু গণেশকে ইঞ্জেকশন দেন। গণেশ বলেন অনুক যেন মনি ও নিজেকে বাঁচিয়ে চলে যায়। অনুক মিস্টার ইয়েসুকে ধাক্কা দিয়ে মনি ও গণেশকে নিয়ে পালানোর সময় মিস্টার ইয়েসু মনির গলা চেপে ধরেন। অনুককে বাঁচাতে গণেশ সার্জিক্যাল ছুরি দিয়ে মিস্টার ইয়েসুকে আঘাত করেন। অনুক গণেশকে বাঁচিয়ে মিস্টার ইয়েসুকে ঘরে তালাবদ্ধ করেন। গণেশ অনুককে বলেন যে তার মা দ্বিতীয়বার গর্ভবতী হন, তখন তিনি সন্তান চাননি। এই নিয়ে ঝগড়া হওয়ায় তার মা তাকে ছেড়ে চলে যান। গণেশ বলেন যে তার মৃত্যুর পর যেন অনুক তার উপন্যাস শেষ করেন। কিছুক্ষণের মধ্যেই গণেশ ও মিস্টার ইয়েসু দুজনেই মারা যান। কয়েক মাস পর অনুক মনির সাথে নিজের বাড়িতে ছিলেন এবং বাবার উপন্যাস নভেম্বর স্টোরি শেষ করেন। সবশেষে দেখানো হয় এক নতুন অটোস্পি ডাক্তার মিস্টার ইয়েসুর জায়গায় আসেন এবং অনুক সেই লেডি ডাক্তারের লেখা চিঠি এবং সার্জিক্যাল ছুরিটি একটি বাক্সে রেখে দেন। আর এভাবেই এখানেই এই সিরিজটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের সিরিজের গল্প তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এমনই আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।